আজকের এই মুহূর্তের বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 5 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুনাইয়ে, ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে খাতারের শুনাইয়ে তীব্র প্রতিবাদে নামলেন মুসলিমরা। আজ আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদী জনতা তীব্র দাবি জানান। এ নিয়ে মিছিল করতে গেলে পুলিশ মিছিল আটকে দেয়। পরে সুনাই ফুটবল মাঠে প্রতিবাদী জনতা জড়ো হয়ে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিভিন্ন স্লোগানে সরকারকে কঠোর সমালোচনা করেন বিভিন্ন বক্তা। পরে ওয়াকফ বিল বাতিলের দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন আয়োজক প্রতিবাদী কর্মকর্তারা। আজ সুনাইয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী সভায় উপস্থিত হন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া। তিনি এই বিল প্রত্যাহার করার তীব্র দাবি জানান। এছাড়া বক্তব্য রাখেন ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়ভুইয়া সহ অন্যান্যরা। পরবর্তী খবর, বাঘপুরে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। চরমপন্থা বেছে নিল প্রেমিক যুগল। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো প্রেমিক প্রেমিকার দেহ। হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে সুনাইয়ের বাঘপুরে দ্বিতীয় খণ্ডে। জানা যায়, আজ ভোরের দিকে স্থানীয় মানুষ বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রেমিক যুগলকে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। স্থানীয় যুবক জাভেদ আখতারের প্রতিবেশী 17 বছর বয়সী নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের সম্পর্ক মেনে নেয়নি উভয়ের পরিবার। প্রেমে বিফল হয়ে পরবর্তীতে একই দড়ি দিয়ে গাছের ডালে জুড়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবর, শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 3। শিলচরের রামনগরে অটো দুর্ঘটনায় বড়খোলা জারৈলতলার আহত তরুণী অমৃতা নাথের মৃত্যু ঘটল। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 3। আজ সকালে মেডিকেল কলেজে মৃত্যু ঘটে শ্রীকুনা আইটিআই ছাত্রী অমৃতার। জারৈলতলায় বাসিন্দা অতুল নাথের একমাত্র মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে এসেছে সুখের ছায়া। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রামনগরে যাত্রীবাহী অটো ও রড বোঝাই লরির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটেছিল শ্রীকুনার এক মা ও শিশু পুত্রের। গুরুতর জখম হয়েছিলেন 3 জন। তাদের ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। আহত 3 জনের মধ্যে ছিলেন অমৃতা নাথ। অবশেষে জীবনযুদ্ধের কাছে হার মেনে পরপারে পাড়ি দেয় সে। পরবর্তী খবর, ছত্রভঙ্গ ইউডিএফ, দিশেহারা তৃণমূল, জেলায় দ্বিমুখী লড়াই। বরাক উপত্যকার 3 জেলায় পঞ্চায়েত নির্বাচন কি বিজেপি ও কংগ্রেসের মধ্যে দ্বিমুখী লড়াইয়েরই ক্ষেত্র প্রস্তুত করছে। বাকি বিরোধী দলগুলোর অন্তর্মহলে খোঁজখবর নেওয়ার পর এমনটাই মনে হচ্ছে। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 11 এপ্রিল। আর ভোটদান একেবারে শিওরে 2 মে, অর্থাৎ হাতে সময় 1 মাসেরও কম। এই অবস্থায় এআইইউডিএফ সবে 2 দিন আগে সিদ্ধান্ত নিয়েছে যে তারা পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে নামবে। তবে কতটি আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে এটা এখনও ঠিক করে উঠতে পারেনি। তৃণমূল কংগ্রেসেরও একই অবস্থা। রাজ্যকে 4টি জুনে ভাগ করে মোট কটি আসনে লড়াই করা হবে সেটা এখনও ভাবাভাবি পর্যায়ে রয়েছে। তৃণমূলের কেন্দ্রীয় কমিটি থেকে অবশ্য আগামী রবিবার অর্থাৎ 6 এপ্রিল সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সিপিএমও সম্ভাবনা থাকা আসনগুলো চিহ্নিত করার পর্যায়ে রয়েছে। তবে এই বিরোধী দলগুলো একটি বিষয়ে একমত, সব আসনে প্রার্থী দেওয়ার কোনো মানে হয় না। যেগুলো আসনে লড়াই করলে 26-এর আগে দলকে আরও একটু সংঘবদ্ধ করা যাবে, শুধু সেগুলোতেই জোর দেওয়া হবে। অন্যদিকে কংগ্রেসের একটি মহল মনে করছে তাদের দলের টিকিট যারা পাবেন না তেমন প্রত্যাশীদেরই দাঁড় করিয়ে ইউডিএফ ও তৃণমূল ভোটভাগের খেলায় নেমে বিজেপির ফায়দা করে দেবে। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে নিজেদের ঘর গুছিয়ে রাখার ক্ষমতা নেই বলেই কংগ্রেস আগ বাড়িয়ে এমন জল্পনা ছড়িয়ে দিতে চাইছে। এআইইউডিএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এক সংবাদ মাধ্যমকে বলেছেন 26-এ মোট 35টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এই অঙ্ক মাথায় রেখেই পঞ্চায়েতে এই 35টি বিধানসভা আসনের অধীনে যতটি জেলা পরিষদ আসন আসবে সেগুলোতে প্রার্থী দেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পঞ্চায়েতে এই 35টি বিধানসভা আসনের অধীন সবকটি জেলা পরিষদে যে প্রার্থী দেওয়া হবে এমন কিন্তু নয়। এর বাইরেও বেশ কিছু জেলা পরিষদ আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা চলছে। এমন কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে দেখা গেছে 1টি বা 2টো জেলা পরিষদে ইউডিএফের ভোট বৃদ্ধি মোটামুটি ভালোই রয়েছে। আমিনুল ইসলাম একই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন যে তার সম্ভাবনা রয়েছে এমন প্রার্থী পেলেই লড়াইয়ে নামা হবে। বিধানসভা ভোটের আগে অযথা সময় ও অর্থ নষ্ট করার পক্ষপাতী নয় দল।
আমিনুল জানান, বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কোন কোন জেলা পরিষদে এটা এখনও চূড়ান্ত হয়নি। আসলে পঞ্চায়েত ডিলিমিটেশনের পর জনবিন্যাস এমন জটিল আকার নিয়েছে যে কোন আসনে দলের ভোট ভিত্তি ঠিক কীরকম এটাই ভালো করে বুঝে ওঠা যাচ্ছে না। তারপরও মোটামুটি এটাই সিদ্ধান্ত হয়েছে যে কাছাড়ের সোনাই, হাইলাকান্দির আলগাপুর কাটলিচুড়া ও শ্রীভূমির উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রগুলোর অধীন জেলা পরিষদগুলো ইউডিএফ প্রার্থী দাঁড় করাবে। ডিলিমিটেশন এমনভাবে করা হয়েছে যাতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে এক একটি বিধানসভা এনে আইনসভায় সংখ্যালঘুর প্রতিনিধির সংখ্যা কমানো যায়। এই অঙ্কে কাছাড়ের সোনাই একমাত্র বিধানসভা কেন্দ্র যেখানে মুসলিম ভোটার সংখ্যা গরিষ্ঠ। এর নিরিখে জেলা পরিষদগুলোর জনবিন্যাস তৈরি হয়েছে। তবে সোনাই ছাড়াও কাছাড়ে অন্য আরও কয়েকটি বিধানসভা কেন্দ্রে কয়েকটি জেলা পরিষদ আসন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটার সংখ্যা গরিষ্ঠ। এমন আসনের সংখ্যা 8টি। সোনাইয়ের 4টি জেলা পরিষদ ছাড়াও কাটিগুড়া, বড়খোলা, ধলাইয়ে একটি করে জেলা পরিষদ আসন রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। অন্যদিকে শিলচরের শালচাপড়া সংলগ্ন জেলা পরিষদ আসনে 3600 মুসলিম ভোট বেশি রয়েছে। গ্রামাঞ্চলে বদরুদ্দিন আজমলের দলের একসময় নিরঙ্কুশ কর্তৃত্ব ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে এটা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। দলের কয়েকজন বিধায়ক সহ কর্মী মহলের একটি বড় অংশ অন্তর্ঘাতে জড়িয়ে পড়েছিলেন। হাইলাকান্দিতে দলের 2 বিধায়ক জাকির হোসেন ও নিজামুদ্দিনকে বহিষ্কার করেছে ইউডিএফ। সোনার বিধায়ক করিমউদ্দিন ভূঁইয়াকে নিয়েও দলের অন্তর্মহলে বিস্তর অসন্তোষ। সব মিলিয়ে এক ছত্রভঙ্গ অবস্থায় রয়েছে মৌলানার দল। আমিনুল ইসলাম অবশ্য বলছেন অন্য কথা। তিনি এদিন বলেন, লোকসভা নির্বাচনের সময় মুসলিমরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেভাবেই হোক বিজেপিকে আটকাতে হবে, ফলে একজোট হয়ে তারা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। কিন্তু ভোটের পর গত কয়েক মাসে কংগ্রেসের প্রতি তাদের মোহভঙ্গ ঘটেছে। বিজেপি সরকার একের পর এক মুসলিমের স্বার্থবিরোধী সব সিদ্ধান্ত নিচ্ছে, অথচ বিরোধী হিসেবে কংগ্রেস কোনো অবস্থান নিতে পারছে না। এই অবস্থায় ইউডিএফের প্রয়োজন নতুন করে উপলব্ধি করতে পারছেন মুসলিমরা। আমিনুলের কথা থেকে একটি বিষয় স্পষ্ট, পঞ্চায়েত নির্বাচন থেকে ফের ঘুরে দাঁড়ানোর কুচকাওয়াজ শুরু করতে চান তারা, যাতে 26-এ ইউডিএফ 35টি আসনে জিতে আসতে পারে। অন্যদিকে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেছেন, ইউডিএফ যে বিজেপির বি টিম এটা মুসলমানরা ভালোভাবে বুঝে গেছেন বলেই কংগ্রেসের দিকে তারা ফের ঝুঁকেছেন। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির বি টিম হয়ে মাঠে নেমে কংগ্রেসের বুটে ভাগ বসানোই ইউডিএফের লক্ষ্য। একই স্ট্র্যাটেজি তৃণমূলেরও। অভিজিৎ বলেছেন, প্রতিটি জেলা পরিষদে কংগ্রেসের মনোনয়নের জন্য 7 থেকে 8 জন করে যোগ্য প্রত্যাশী আবেদন জানিয়েছেন। এদের মধ্যে থেকে টিকিট তো পাবেন একজনই, বাকি যারা পাবেন না তাদের দৌড়ার জন্য সিপ হাতে বসে রয়েছে তৃণমূল ও ইউডিএফ। তাদের লক্ষ্য একটাই, কংগ্রেসের বুটে ভাগ বসিয়ে বিজেপির রাস্তা সুগম করে দেওয়া। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব অবশ্য এই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আগে থেকেই অজুহাত খাড়া করে রাখতে চাইছে কংগ্রেস, এসব নিয়ে মন্তব্য করে সময় নষ্ট করতে চাই না। সুস্মিতা জানিয়েছেন, আসামকে 4টি জোনে ভাগ করে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছেন তারা। এ নিয়ে গুয়াহাটি রাজ্য কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে দিন 2 আগে। কোন কোন আসনে খেলা হবে এটা আগামী রবিবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ রবিবারই দলের কেন্দ্রীয় কমিটিকে তা জানাতে হবে। সুস্মিতা অবশ্য এটাও বলেছেন যে আসামে তৃণমূল নতুন দল, ফলে মানুষের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য। ফলে বুটে দাঁড়াতে হবে বলেই বুটের ময়দানে নেমে পড়ে অযথা টাকার সময় ও দলের কর্মীদের মনোবল নষ্ট করার কোনো মানে হয় না। সুস্মিতা আবার এটাও বলেছেন যে কাছাড়ে তৃণমূলে নতুন করে এমন অনেকেই যোগ দিয়েছেন যারা আগে থেকেই বলে এসেছেন যে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। কাছাড়ে তৃণমূল পুরোপুরি সুস্মিতা কেন্দ্রিক, কিন্তু তিনি ব্যস্ত দিল্লিতে। আজ শিলচর ফিরবেন, তারপরও তৃণমূলের পঞ্চায়েত এজেন্ডা স্পষ্ট হবে। তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেব অবশ্য বলেছেন, লক্ষ্মীপুরে ট্রাইবেল বেল্ট, বড়জালেঙ্গা, পালংঘাট, নরসিংপুর, শালচাপড়া, বড়খোলা ও সোনাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দল। পরবর্তী খবর, শ্রীভূমিতে জমি কেলেঙ্কারি, এসপিকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের। শ্রীভূমির জমি কেলেঙ্কারির সিবিআই তদন্তের আর্জিতে সম্মতি কেন দেওয়া হবে না সে নিয়ে জেলার পুলিশ সুপারকে হলফনামা পেশ করতে বলেছে গৌহাটি হাইকোর্ট। শ্রীভূমি জেলার বদরপুর থানা এলাকার ভাঙ্গা বাজারের বাসিন্দা আব্দুল আজিজ ওরফে শানু জমি মাফিয়াদের লাগামছড়া কেলেঙ্কারির সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। আনাইর হাওয়ার কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক আজিজও তার প্রায় 2.5 বিঘা জমি হারিয়েছেন। সেই জমি গিলে খেয়েছে মাফিয়াদের দুর্নীতির হামুক। তার আইনজীবী আবুল কাশিম তালুকদার বলেছেন, এই হাওরের কয়েক হাজার বিঘা জমি হাতিয়ে নিয়েছে মাফিয়া চক্র, এদের হাত বহুদূর প্রসারিত। আইনজীবী তালুকদার জানান, মজার কথা হলো আজিজের বাবা তাহির আলী মারা গিয়েছেন 1999 সালে, কিন্তু জমি মাফিয়াদের কারসাজিতে দেখা গিয়েছে তিনি সেই জমি বিক্রি করেছেন 2008 সালে। মৃত্যুর পরেও এই পৃথিবীতে এসে দিব্যি জমি বিক্রি করেছেন প্রয়াত আলী।
ভুয়ো স্টাম্প পেপার, জাল দলিল বানিয়ে হাজার হাজার বিঘা জমি আত্মসাৎ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মনীষ চৌধুরীর নির্দেশে বলা হয়েছে, আজিজের রিট আবেদনে সিবিআই কিংবা কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে তার জীবন সুরক্ষায় সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন তিনি। আবেদনকারী বলেছেন, তাকে এবং তার পরিবারকে মুহুর্মুহু হুমকি দেওয়া হচ্ছে, যেহেতু বিশাল জমি কেলেঙ্কারি উন্মোচিত করেছেন তিনি। আইনজীবী তালুকদার বলেছেন, কেন আজিজের মামলা রুজু করেনি শ্রীভূমি পুলিশ তা জানতে চেয়েছে আদালত। গত 24 মার্চ এই মামলার শুনানিতে শ্রীভূমির পুলিশ সুপার সমগ্র বিষয়টি সবিস্তারে জানানোর জন্য 4 সপ্তাহের সময় নিয়েছেন। আবেদনকারী আজিজের মামলায় হাইকোর্টকে বলা হয়েছে, অন্তত 1800 থেকে 2000 বিঘা জমি কেলেঙ্কারি হয়েছে শ্রীভূমি জেলায়। এর সঙ্গে লক্ষ লক্ষ টাকা জড়িয়ে রয়েছে। বিভিন্ন নথিপত্র জাল করে সংগঠিত একটা অপরাধী সিন্ডিকেট এই কেলেঙ্কারি করেছে বলে অভিযোগ আবেদনকারী আজিজ ওরফে শানুর। দক্ষিণ আসামের সর্ববৃহৎ শস্যক্ষেত আনাইর হাওর এই অভিযোগ করেছেন আজিজ। সংগঠিত একটা অপরাধী চক্র এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এর পেছনে হাত আছে মৃত্যুদণ্ডে দণ্ডিত এক কারাবন্দী অপরাধীরও। এছাড়া প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাব রেজিস্ট্রার দপ্তরের ডিড রাইটার, স্থানীয় দালাল, জাল স্টাম্প পেপার বানানোর চক্র, জেলা রাজস্ব বিভাগের একাংশ কর্মচারী এবং কিছু পুলিশ আধিকারিকও এই কোটি কোটি টাকার দুর্নীতির পাকে ডুবে আছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আবেদনকারী আজিজের মতে, জালিয়াতির অস্ত্রে দিব্যি প্রচুর নথি বানিয়ে চলছে জমির লুঠতরাজ। গরিব কৃষকদের জমি কেড়ে নিয়ে বৃহৎ ফিশারি আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। গরিব কৃষকরা অভিযোগ জানাতে ভয় পান, তাহলে হয়তো প্রাণনাশের হুমকি আসতে পারে মাফিয়া চক্রের দিক থেকে। হাইকোর্টে রুজু করা মামলায় আজিজ জানান, 2013-র 18 ফেব্রুয়ারি জমি হারানোরা তথ্যের অধিকার আইনে আবেদনের সিদ্ধান্ত নেন। আবেদনকারী আজিজ 2024-এর 23 ফেব্রুয়ারি এজাহার দায়ের করলেও সেটা নথিবদ্ধ হয়নি। সে বছরের 3 মার্চ তদানীন্তন সার্কল অফিসার, যিনি এই কেলেঙ্কারির মাথা বলে অভিযুক্ত, উল্টে আবেদনকারীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এরপর থেকে আজিজকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান আইনজীবী তালুকদার। উপায় না পেয়ে তিনি আস্তানা পাল্টাতে বাধ্য হচ্ছেন। আইনজীবী তালুকদারের আশা, এবার এই মামলার কিনারা হবে। এমনও হতে পারে যে আজিজের দাবি মেনে সিবিআই তদন্তে সম্মতি জানাবে হাইকোর্ট। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।